আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা 16.4 অনুসরণী করতেছিলাম। এর প্রথম আকৃতিটা ছিল, এখানে ঘনবস্তুর আকৃতি ছিল বিভিন্ন। প্রথম আকৃতি ছিল আয়তাকার ঘনবস্তু, দ্বিতীয় ছিল ঘনক। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বেলন বা সিলিন্ডার আকৃতি। বেলন বা সিলিন্ডার আকৃতি, এটা আমরা শুরু করতে যাচ্ছি আজকে। শুনতে পাচ্ছ সবাই কথা? জি স্যার। আচ্ছা, বেলন বা সিলিন্ডার আকৃতি এটা কি? পাইপের মতো, পাইপ, সিলিন্ডার, এই যে আমার কলম, গোলাকার, এই ধরনের যে আকৃতিটা তাকে বলা হয় বেলন বা সিলিন্ডার আকৃতি। তো এটা চিত্র একটা আঁকতে পারি আমরা এইভাবে। এইটা হচ্ছে একটা সিলিন্ডার বা বেলন। তো এই বেলনের ব্যাসার্ধ, আচ্ছা এখানে একটা শব্দ ব্যবহার করা হয়, দেখো লেখা আছে সমবৃত্ত ভৌমিক। সমবৃত্ত ভৌমিক, এটা বুঝো? জি স্যার। মানে একটা বৃত্ত, বৃত্তাকার একটা ভূমি, ভূমিটা হবে বৃত্তাকার এবং এইভাবে সমান করে উঠে গেছে। ছোট বড় হলে কিন্তু এটা অন্যরকম হয়ে যাবে, অন্য কোনো আকৃতি হবে, একবারে সমান করে উঠে গেছে। তো ভূমি হচ্ছে একটা বৃত্তাকার ক্ষেত্রের উপরে আস্তে আস্তে সমান করে উঠে গেছে, ঠিক আছে? সমবৃত্ত ভূমিক সিলিন্ডার। তো যেহেতু ভূমি একটা বৃত্তের উপরে অবস্থিত, তার উপরেই উঠে গেছে, এই ভূমির যে ব্যাসার্ধ হবে টোটালটার ব্যাসার্ধ কিন্তু একই হবে। এখানে যে ব্যাসার্ধ থাকবে সবার উপরের ব্যাসার্ধ একই হবে। সবার ব্যাসার্ধ কি একই, এটা হচ্ছে আর, ব্যাসার্ধটা হচ্ছে আর। সমবৃত্ত ভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ আর। আর নিচ থেকে একবার উপর পর্যন্ত যে চলে গেছে এটা হবে একটা উচ্চতা, এই উচ্চতাটা হচ্ছে এইচ, উচ্চতাটা এইচ। তাহলে একটা সিলিন্ডারের আমরা কয়টা মাপ পাবো? দুইটা। দুইটা মাপ পাবো, একটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর একটা উচ্চতা। উচ্চতা। আচ্ছা এখন একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি, এই কাগজ দিয়ে আমরা বুঝি। এই কাগজটাকে আমরা গোল করলাম, এই যে কাগজটাকে গোল করলাম, দেখো গোল, মনে করলাম এটা হচ্ছে আমাদের একটা সিলিন্ডার, ঠিক আছে? এই কাগজের উপরে ফাঁকা না, নিচেও ফাঁকা। তো উপরে যদি আমরা ঢাকনা লাগাই, ঢাকনাটা কি গোলাকার দেবো না চার কোণাকার দেবো নাকি অন্য কোনো আকৃতির? গোলাকার। মানে গোলাকার। একটা বৃত্ত দেবো না, বৃত্ত। জি স্যার। দেখবে যে অনেকের বাসায় গ্লাস ঢাকার জন্য উপরে থাকে, ঢাকনা থাকে, গ্লাসের মগের ঢাকনা থাকে গোলাকার। আবার নিচেরটাও আমরা ঢেকে দেবো, তার নিচেরটাও দেবো একটা গোলাকার। তাহলে এটার নিচে এবং উপরে দুই সাইডে দুইটা বৃত্ত আছে, তাই না? দুই সাইডে দুইটা বৃত্তাকার আছে, নিচে এবং উপরে দুই সাইডে দুইটা কি হবে? বৃত্ত হবে। কথা বলতে হবে তো বোঝার জন্য। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। উপরেরটা একটা বৃত্ত হবে, এটা সূত্র কি? পাই আর স্কয়ার, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। দুইটা বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, তাহলে 2 পাই আর স্কয়ার, দুইটা মিলে উপর এবং নিচ দুইটা মিলে হচ্ছে 2 পাই আর স্কয়ার। দুইটা ঢাকনা লাগাই দিলাম আমরা। আর যেটা মাঝখানে আছে এটাকে বলে কি? বক্রতল। এটাকে কি বলা হয়? বক্রতল। বক্রতল। এটা তো বাঁকা, বক্রতল বলতে এটা একটা গোলাকার তল,
তো এইটাকে যদি আমরা কেটে দিই, এই বক্রতলটাকে যদি আমরা কাটি, এভাবে কাটলাম, কেটে এটাকে যদি সোজা করি, তাহলে এটা কি হয়ে যাবে? একটা আয়ত। আয়ত হবে। এখন খেয়াল করো, এই যে আয়ত হলো, এই আয়তের এইটা কি? এটা কি ছিল? গোলাকার হওয়ার আগে, গোলাকার যখন ছিল তখন কি ছিল? এটা উচ্চতা না? এইচ ছিল না? এটা উচ্চতা। এটা ছিল এইচ। আর আমরা যে খুলে দিলাম যেটা, সেটা কি ছিল? এই পুরোটা কি ছিল? না না, আর না, ভালো করে খেয়াল করো, এটা কি ছিল? এই যে নিচে যে বৃত্তাকার, এই বৃত্তাকারের সমান ছিল না? জি স্যার। এটা কি ছিল? কে বলতে পারবে? পরিধি। কি ছিল? পরিধি। আচ্ছা, একটু খেয়াল করো, এই যে এইখান থেকে শুরু করে এই চারিদিকে যে দূরত্ব, একবার ঘুরে আসো, আবার এই পর্যন্ত কেটে দেওয়ার পরে তো এটাই হবে, তাই না? কেটে দেওয়ার পর এটা হতো, এটা কেটে পরিধি না? জি স্যার। ভালো করে বুঝো, তাহলে সূত্রগুলো মনে থেকে যাবে। এইটা হচ্ছে পরিধি, এটা খুলে দিলে যেটা হবে সেটা হচ্ছে পরিধি, পরিধি। আর এটা হচ্ছে এইচ। তো আমরা মনে করো এটা কেটে দিলাম, কেটে দিয়ে এটাকে যে ইয়া করলাম, এভাবে বিছিয়ে দিলাম, বিছিয়ে দিলে এই পাশে হচ্ছে 2 পাই আর। পরিধির সূত্র কি? 2 পাই আর। আর উচ্চতা কত ছিল? এইচ। এইচ। এটা এখন একটা কি বৃত্তাকার আছে নাকি এটা এখন আয়তক্ষেত্র হয়েছে? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? 2 দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 2 পাই দৈর্ঘ্য আর এইচ, 2 পাই আর এইচ। তাহলে আমরা এখন দেখো সূত্র পেলাম, বক্রতল 2 পাই আর এইচ, আর সমগ্র তল, সব তল মিলে কত? এখানে দুইটা পাই আর স্কয়ার, তাহলে কত হবে? 2 পাই আর স্কয়ার। আর এটা একটা হচ্ছে 2 পাই আর এইচ। মোট তল কয়টা ছিল সিলিন্ডারের? তিনটা। একটা পাই আর স্কয়ার, আরেকটা পাই আর স্কয়ার, আরেকটা হচ্ছে 2 পাই আর এইচ। 2 পাই আর পরিধি, আর এইচ হচ্ছে উচ্চতা। পরিধি আর উচ্চতা গুণ করলাম, এই বক্রতলের ক্ষেত্রফলটা চলে আসলো। তো সবগুলো যোগ করলে এখান থেকে 2 কমন নিতে পারি আমরা। 2 কমন নিলে হবে 2 পাই আর কমন নিতে পারি। 2 পাই আর কমন নিলাম, আর প্লাস এইচ। 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এটা কিসের ক্ষেত্রফল? সমগ্র তলের ক্ষেত্রফল। বাকি থাকলো কি আমাদের? আয়তন। আয়তনের একটা কমন সূত্র আছে, সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। এটা আয়তনের কমন সূত্র। এটার ভূমির ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। আর উচ্চতা কি ছিল? এইচ। 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 তো ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা করলে পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে আয়তন। তো সূত্র শুধু লিখে দিলে লিখে দিতে পারতাম আমি। তোমাদের কি সূত্রগুলো বুঝে আসলো কিভাবে আসতেছে সূত্র? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি, এটা একটু সময়ের জন্য থাক। আমরা অঙ্কে যাচ্ছি 14 নাম্বার অঙ্ক। মনে হয় না 14 নাম্বার অঙ্ক করতে হবে, তোমরা সবাই করতে পারবে। আমি শুধু দেখা দিচ্ছি। 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের ভূমির ব্যাসার্ধ 5। তো কিসের মান দেওয়া আছে? এইচ দেওয়া আছে 12। লিখবে যে বেলুনের উচ্চতা এইচ ইকুয়াল টু 12, আর ভূমির ব্যাসার্ধ আর সমান সমান কত দেওয়া আছে? 5। তো যেগুলো বের করতে বলছে বের করা যাবে না। পৃষ্ঠের ক্ষেত্রফল মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। মান বসালে চলে আসবে 2 পাই আর এর মান 5, তাহলে 5 5 25, আর এটা হচ্ছে 12। 25 গুণ 12 আর হচ্ছে পাই। পারবে কি সবাই? তাহলে আমরা জি স্যার পারবো। আচ্ছা। জি স্যার। আর আয়তন? ও আয়তনে তো এটা বললাম, আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, আর আগেরটা 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। ওখানে বসাই দেবে। 5 আর 12 তে হচ্ছে 17 হবে। এখানে এখানে হবে হচ্ছে 5 আর 2 পাই তো আছে, যেটা ক্যালকুলেটর দিয়ে আসবে সেটাই উত্তর। এজন্য আমরা এখন 14 নাম্বারটা করতেছি না। 14 নাম্বার পারবে সবাই। 15 নাম্বার। 15 নাম্বার বলা আছে, একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার। একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল
100 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। আয়তন 150 ঘন সেন্টিমিটার। বেলনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ কত? তো ওই দুইটা আমরা তো জানি প্রচলিত ভাবে যে ভূমির ব্যাসার্ধ আর বেলনের ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে আয়তন কত হয় জানা আছে না আমাদের? আর ক্ষেত্রফল কত হয় সেটা তো জানা আছে, সমগ্র ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল। দেখি এটা মুছে দিত, তোমাদের জানা আছে কিনা, মনে আছে কিনা। মুছে দিলাম। বলো দেখি আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার। স্কয়ার এইচ, তাহলে এটা পাই আর স্কয়ার এইচ। আর পৃষ্ঠের ক্ষেত্রফল বলো তো ইস্তিয়াক। পৃষ্ঠের ক্ষেত্রফল 2 pi r into r plus 8. 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। আচ্ছা এখানে কি সমগ্র পৃষ্ঠ দেওয়া আছে? 2 pi r into r plus 8. না, শুধু বক্রতল দেওয়া আছে, সরি এটা শুধু বক্রতল দেওয়া আছে। শুধু বক্রতল, তাহলে বক্রতলের ক্ষেত্রে কি 2 পাই আর এইচ এইটুকু, ঠিক আছে। তোমার বলা ঠিক আছে, তোমার সমস্যা নাই, কিন্তু দেওয়া আছে কি সমগ্র তল দেওয়া নাই, দেওয়া আছে শুধুমাত্র বক্রতল। এই জন্য আমরা বক্রতলের সূত্রটা নিলাম। বক্রতলের সূত্র ছিল 2 পাই আর এইচ। আচ্ছা এবার প্রশ্ন মতে কোনটার মান কত দেওয়া আছে? পাই আর স্কোয়ার এইচ এটাও দেওয়া আছে, 2 পাই আর এইচ এটাও দেওয়া আছে, তাই না? 2 পাই আর এইচ এর মান দেওয়া আছে 100, আর এটা দেওয়া আছে 150। 1 এবং 2 ক্লিয়ার সবার কাছে? জি জি স্যার। স্যার। তো এইখানে আমরা সেন্টিমিটারটা ধরে ফেলতে পারি, এটা সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, তাহলে আর সমস্যা থাকলো না। এখন 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করলেই আর এর মান পাওয়া যাবে। 1 কে 2 দ্বারা ভাগ করে পাই। 1 নাম্বারকে 2 দিয়ে ভাগ করো, পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ ইকুয়াল টু 150 বাই 100। 150 বাই 100 কাটাকাটি করো, তাহলে পাই পাই কাটলো, আর আর এইচ সব কাটলো, কি থাকবে এখানে? আর বাই 2। আর এখানে কি থাকবে? 3 বাই 2। 2 2ও কাটলো, আর এর মান কত? 3। 3। 3 মানে 3 সেন্টিমিটার। আর এর মান বসালে, যে কোনো একটাতে বসালে এইচ এর মান পাওয়া যাবে না? জি স্যার। আচ্ছা 1 নাম্বার থেকে দেখি আমরা, এইচ এর মান হচ্ছে, আচ্ছা 2 নাম্বার থেকে না 1 নাম্বার থেকে? 2 নাম্বার থেকে বসাই। এইচ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু আর এর মান 3। তো এটা ক্যালকুলেশন করলেই এইচ এর মানও চলে আসবে। 16 নাম্বারে চলে যাই আমরা। কি কারো কোনো প্রবলেম আছে কি বুঝতে? আমি কিন্তু মূল না। বিষয়টা না, বুঝাই স্যার। দিলাম। মূল বিষয়টা হচ্ছে সূত্রটা কিভাবে আসে, এটা বোঝানো ছিল মূল বিষয়। কারণ সূত্র ভুলে গেলেও তোমার চিত্রটা যদি মাথায় থাকে তুমি বলতে পারবে যে বক্রতলটা একটা হয়ে যায়, বক্রতলটা একটা আয়তক্ষেত্র হয়ে যায়, পরিধির সাথে গুণ করতে হবে এইচ, 2 পাই আর ইন্টু এইচ। আর উপরে এবং নিচে মিলে দুইটা হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। আর পাই আর স্কোয়ারের সাথে উচ্চতা এইচ গুণ করলে ক্ষেত্র আয়তন আসবে। তো মনে থাক, এই বিষয়টা মনে থাকলে তখন সূত্র মনে ভুলে গেলেও তুমি সূত্র নিজেই বের করতে পারবে। আচ্ছা এরপরে হচ্ছে 16 নাম্বার। একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার, এর উচ্চতা 30 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল। আমার মনে হয় না যে এটা করা লাগবে, তোমরা পারবে। জি স্যার। একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার, মানে এটা কিসের ক্ষেত্রফল? বক্রতল না কি ভূমি? এটা সম্ভবত ভূমির ক্ষেত্র। হ্যাঁ
সমগ্র তলের ক্ষেত্রফল। না না, সমগ্র তল তো চেয়েছে লাস্টে, শেষে বলা আছে সমগ্র তলের ক্ষেত্রফল কত, তাহলে এটা ভূমির ক্ষেত্রফল হতে পারে। তো উত্তর দেখে একটু মিলাতে হবে, আসলে এখানে প্রশ্নটাই একটু গ্যাপ আছে, বলা ঠিক হয়নি। বলতে হবে একটি সমগ্র বৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল অথবা বক্রতলের ক্ষেত্রফল, কিছু তো বলতে হতো, কিছুই বলেনি। তো তোমরা দেখো উত্তর যেটাতে মিলে, হয় ভূমির ক্ষেত্রফল হবে, না হলে বক্রতলের ক্ষেত্রফল হবে, যে কোনো একটা হবে। আর সর্বশেষ সমগ্র তলের ক্ষেত্রফলটা চেয়েছে। তো 16 নম্বর আমার মনে হয় না যে করা লাগবে, আমরা চলে যাই 17 নম্বরে, এবং বেশি ইম্পর্টেন্ট অঙ্ক এখানে 17 নম্বরটাই। 17 নম্বরটা একটু বোঝার চেষ্টা করে। তোমাদের মধ্যে একজন থেকে 17 নম্বরটা পড়ো তো, আমির হামজা 17 নম্বর অঙ্কটা পড়ো। আমির হামজা, কই কথা নাই? জি স্যার। হ্যাঁ বলো, প্রশ্নটা বড়, 17 নম্বর প্রশ্ন বড়। একটি লোহার পাইপের ভিতরে ও পাইপের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে গ্রাম। পাইপের লোহার ওজন নির্ণয় করো। তো পাইপ মানে হচ্ছে ভেতরে ফাঁকা, পাইপ মানে কি ভেতরে ফাঁকা পানি যাবে, পাইপ দেখছো না সবাই? জি স্যার। জি স্যার। তো মনে করো এরকম মোটা একটা পাইপ, সেই পাইপের যে লোহাটা আছে, চিকন করে লোহা আছে চারিদিক দিয়ে, তো একবারে বাহিরের ব্যাস, বাহিরের ব্যাস মানে এটা মনে করো পাইপের হচ্ছে উপরের অংশটা আমরা খেয়াল করি, এটা হচ্ছে পাইপের উপরের অংশ। পাইপটাকে আমরা যদি এইভাবে দেখি তাহলে এইরকম অংশ হয়। বাহিরের ব্যাস মানে কি, এখান থেকে এখান পর্যন্ত বাহিরের ব্যাস, এখান থেকে এখান পর্যন্ত বাহিরের ব্যাস বলা আছে কত, 14 সেন্টিমিটার। আর ভেতরের ব্যাস মানে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত, এটা এটা বাদ, এইটুকু মানে যেটা ফাঁকা অংশ, ভেতরের যে ফাঁকা অংশ সেটার ব্যাস হচ্ছে কত, 12 সেন্টিমিটার। এটা ক্লিয়ার? দুটাকে বুঝতে পারছো তোমরা? কতটুকু জি লোহা স্যার। আছে, এইটুকু হচ্ছে লোহা, স্যার। এইটুকু লোহা। জি স্যার। এই অঙ্কটা অনেকটা ওই যে পার বাদে পুকুরের ক্ষেত্রফল, পার সহ পুকুরের ক্ষেত্রফলের মতো। এখানে আমাদের আয়তন বের করতে হবে, লোহা বাদে আর লোহা সহ, লোহা বাদে ভেতরের আয়তন, লোহা সহ বাহিরের আয়তন। তো লোহা সহ লোহা বাদ, বাদ দিলে দুইটা যদি বিয়োগ করি তাহলে কি আসবে, লোহার আয়তন আসবে, লোহার আয়তন তখন আসবে। তো আমরা দেখি কি কি দেওয়া আছে। দেওয়া আছে পাইপের বাইরের ব্যাস দেওয়া আছে, ব্যাস 14 সেন্টিমিটার, তাই না? সেন্টিমিটার না মিটার? সেন্টিমিটার। সেন্টিমিটার স্যার। 14 সেন্টিমিটার। তাহলে এখান থেকে ব্যাসার্ধ বার করে ফেলে একবারে, ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, তাই না? আর পাইপের ভিতরের কত দেওয়া আছে, 12 সেন্টিমিটার। ভিতরের ব্যাস দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে পাইপের ভিতরের ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। আমাদের কাজ করব আমরা এখন 7 আর 6 কে নিয়ে, ব্যাস নিয়ে আমাদের সূত্র নাই, ব্যাসার্ধের সূত্র আছে। আচ্ছা, আর পাইপের উচ্চতা কত দেওয়া আছে, 5 মিটার। 5 মিটার। 5 মিটার। এরা সেন্টিমিটার আর একজন মিটার, এটা কি হবে না আগে চেঞ্জ করতে হবে? সেন্টিমিটারে নিতে হবে। অবশ্যই এককগুলোকে মিলাতে হবে, সবগুলো একক একই নিয়ে আসতে হবে, সেন্টিমিটার হোক বা মিটার হোক, একক একই করতে হবে। তাহলে অতএব লোহা সহ
পাইপের আয়তন, মানে এটা বাহিরের আয়তন। আরেকটা কি বলে? কোন জাতের শব্দ আসছে একটু মুশফিকের এখান থেকে? আরেকটা কি লোহা বাদে বাহিরের আয়তন। লোহা সহ মানে একবারে বাহিরের, আর লোহা বাদে মানে কি ভেতরের। আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ। আমরা এখানে কিছু ধরিনি, আর কোনটা এইচ কিছু ধরিনি, কারণ দুই রকম আছে তো ডাইরেক্ট আমরা লিখবো পাই আর স্কোয়ার হচ্ছে আমাদের এখানে বাহিরেরটা 7 স্কোয়ার, আর এইচ হচ্ছে 500, আর এখানে হচ্ছে পাই আর স্কোয়ার 6 স্কোয়ার আর 500। কত আসে? ক্যালকুলেটর হাতে নাও তো। প্রথমটা কত আসে, দ্বিতীয়টা কত আসে? প্রথমটা আছে 76,969.2। 969.2। আর দ্বিতীয়টা দ্বিতীয়টা একটু সবগুলো হচ্ছে প্রায় ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার প্রায়। তারপর এটা তো একটু কম আসার কথা। 56,548.8। 56,548.8। জি স্যার। এটাও প্রায়, কারণ আমরা পয়েন্টটা তো একটু হলে বাদ দিচ্ছি, এটাও প্রায়। পাই ব্যবহার করলে প্রায় দিতেই হবে। তো একটাতে লোহা আছে, একটাতে লোহা নাই, বিয়োগ করলে কি আসবে? অতএব লোহার আয়তন দুটো বিয়োগ করো। 7, 6, 9, 6, 9.2 বিয়োগ হচ্ছে 5, 6, 5, 4, 8.8। কত আসছে? বিশ 20,420.4। 20,420.4 ঘন প্রায়। সেন্টিমিটার। এটা কি আসলো? লোহার আয়তন। তো লোহার আয়তন পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে? না স্যার। বাহিরের ব্যাসার্ধ, ভেতরের ব্যাসার্ধ, আর উচ্চতাকে আমরা সবার একক মিলানোর জন্য সেন্টিমিটার করে নিলাম। লোহা সহ পাইপের আয়তন, বাহিরের আয়তন এটা। লোহা সহ বাদে তাহলে ভেতরের আয়তন, দুইটা বার হলো, বিয়োগ করে দিলাম, তাহলে লোহা চলে আসলো। লোহাটা আসলে কতখানি আছে? অ্যাকুরেট লোহা চলে আসছে। এখন লোহার ওজন কতখানি? 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত? 7.2 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম। তাহলে মোট লোহার ওজন কত হবে? এটা যেহেতু 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম, তাহলে মোট কত হবে? গুণ করতে হবে ওটার সাথে 20,420.4। এটার সাথে গুণ করতে হবে 7.2। কত আসে? 7.2 গুণ করলে 14,000 না, 14,000 না, 1,47,026। আরো আছে তো? না স্যার, ভুল হয়েছে স্যার। 147026. 26.88। 88 এটা কি গ্রাম না কেজি? গ্রাম। গ্রাম। আচ্ছা, আমরা কেজিতে নিয়ে আসি। সাধারণত লোহা তো কেজি দিয়ে মাপে, তাই না? গ্রাম দিয়ে মাপতে কেমন লাগে? তো কত গ্রামে? 147. হ্যাঁ, কত গ্রামে? 1000 গ্রামে। 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 147.268। আচ্ছা, 27 করে দিই, 27। এটা হচ্ছে কেজি প্রায়। 2 এর আগে একটা শূন্য হবে। 026, 026, 27।
ঠিক আছে, জি মানে প্রায় 147 কেজি, প্রায় 147 কেজি। ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার? জি স্যার। তাহলে বিষয়টা হচ্ছে এই, আরেকবার তোমাদেরকে বোঝাচ্ছি। আমরা সিলিন্ডার নিজেরাই বানাতে পারবো। তোমরা যদি কোনো সময় এই যে লেদের দোকান বা যেখানে তোমার এই বিভিন্ন আকৃতির জিনিসপত্র বানায়, সেখানে যদি যাও দেখবে চাউলের ড্রাম বানায়, টিন সেট দিয়ে চাউলের ড্রাম বানায়। তো এরকম ভাবে একটা বড় টিন সেট নিয়ে ওরা কি করে, এটাকে ভাঁজ করে এই জায়গাটা মুড়ে দেয়, এই জায়গাতে একটা কিছু মেরে দিল, তাহলে এটা কি আকৃতির হয়ে গেল, পাইপ হয়ে গেল, ভেতরে ফাঁকা। এবার উপরে একটা ঢাকনা লাগায় গোলাকার বৃত্ত, নিচে মনে করে একটা তলা লাগিয়ে দেয়, ওটাও গোলাকার বৃত্ত। তারপরে এই ঢাকনাটা খোলা যায়, এটা চাউলের একটা ড্রাম হয়ে গেল। দেখছো না চাউলের জি ড্রাম? স্যার দেখেছি। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে একটা এই ধরনের যে আকৃতি, বেলন আকৃতি, এটার উপরে থাকে একটা বৃত্ত, নিচে একটা বৃত্ত। তাহলে বৃত্ত থাকে কয়টা? দুইটা বৃত্ত। ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার 2 পাই আর স্কোয়ার। আর মাঝখানে যেটা, সেটাকে কেটে আবার লম্বা করলে হয়ে যাবে আবার একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। যে আয়তক্ষেত্রের এই যে লম্বা অংশটা কি হবে? লম্বা অংশটা পরিধি 2 পাই আর, কারণ এই পরিধি ছিল বৃত্তের, যখন ছিল তখন পরিধি ছিল। আর এই অংশটা হবে উচ্চতা, উচ্চতা 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ কে কিসের ক্ষেত্রফল বলে? বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল। এটা বাঁকা ছিল এই তলটা, যখন আমরা কাটলাম তখন তো সোজা হলো। এমনিতে তো তলটা তো বাঁকিয়ে তলটাকে এরকম করা হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তো মোট কি হলো তাহলে? সব মিলে, তিনটা তল মিলে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। আর প্লাস এইচ। আচ্ছা, যে সমস্ত বিষয়ের আকৃতিটা ভূমি যেরকম তার উপরেই একবার সমানভাবে উঠে গেল, সমবৃত্ত ভূমিক যেগুলো, সেগুলোকে আসলে প্রিজম বলে। সেগুলোর মূল নাম হচ্ছে প্রিজম। প্রিজমের সংজ্ঞা হচ্ছে ভূমি যে আকৃতির হবে ওইভাবেই আস্তে আস্তে উপর দিকে উঠে যাবে, এর নাম হচ্ছে প্রিজম। তো সিলিন্ডার কিন্তু একটা প্রিজম আকৃতির। সিলিন্ডার কি আকৃতির? প্রিজম আকৃতির। প্রিজম আকৃতি। আয়তকার ঘনবস্তু প্রিজম আকৃতির, সবই প্রিজম আকৃতির, কিন্তু এগুলোর বিশেষ নাম আছে তাই। তো প্রিজম আকৃতির যেগুলো, তাদের ক্ষেত্রে আয়তনের সহজ সূত্র, কমন সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। যেমন আয়তকার ঘনবস্তু, ভূমির ক্ষেত্রফল এবি আর উচ্চতা সি, তাহলে কি সূত্র? কি? এবিসি। ঘনকের ভূমির ক্ষেত্রফল এ স্কোয়ার আর উচ্চতা আবার এ, তাহলে এ কিউব। এইভাবে, ঠিক আছে? আর যেই জিনিসগুলো নিচে সমবৃত্ত ভূমি সমান থাকবে, কিন্তু আস্তে আস্তে উপর দিকে গিয়ে একবারে মিলে যাবে, চিকন হয়ে যাবে, সেই আকৃতিগুলোকে বলা হয় পিরামিড। যেমন কোনক একটা পিরামিড। আর পিরামিড তো আছে, বিভিন্ন আকৃতির পিরামিড আছে। পিরামিডের ক্ষেত্রে আয়তনের সূত্র হচ্ছে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে পিরামিডের ক্ষেত্রে আয়তন সিলিন্ডারের আয়তনের 3/1 হয়। এই তথ্যটা তোমাদের জানা থাকলে উচ্চতার গণিত বুঝতে সহজ হবে। 13 নম্বর অধ্যায়। এটা আমাদের সাধারণ গণিতের লাগবে না, আমাদের শুধু তিনটা বস্তু নিয়ে কাজ করলেই হবে। 1 নাম্বার হচ্ছে আয়তকার ঘনবস্তু, 2 নাম্বার হচ্ছে ঘনক, 3 নাম্বার বেলন। তো ঠিক আছে, তাহলে তোমরা সবাই এগুলো প্র্যাকটিস করো। 19 নাম্বার, 20 নাম্বার, 21 নাম্বার অনেকগুলো সৃজনশীল দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করবে। আর 18 নাম্বার সৃজনশীলটা আগামীকালকের ক্লাসে পাবে। তো তোমরা বিশেষ করে 19 নাম্বার সৃজনশীলটা করবে, 19 বলছি শেষেরটা, 21 নাম্বার, এটা এই অনুশীলনের সাথে সম্পৃক্ত, এটা করবে। আর আমি যেটা করে দিয়েছি 18 নাম্বার, সেটা সম্পৃক্ত হচ্ছে দ্বিতীয় অনুশীলনীর সাথে। ঠিক আছে?
তো কালকে 18 দেখবে আর তোমরা 21 নাম্বার করবে। দেখা হবে ইনশাআল্লাহ আবার সামনে রবিবারে। ভালো থাকো সবাই সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু